হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব কেপলারের গতিসূত্র। আজকে আমরা কেপলারের গতিসূত্র পড়ব। কেপলারের গতিসূত্র হচ্ছে গ্রহ এবং উপগ্রহের গতি সংক্রান্ত একটা সূত্র। গ্রহগুলো যে সূর্যের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরছে, এই তথ্য বিজ্ঞানী কোপার্নিকাসের সময়কাল থেকেই জানা ছিল। সূর্যের চারিদিকে গ্রহগুলোর গতি টেলিস্কোপ ছাড়াই বহু বছর ধরে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন এবং তথ্য সংগ্রহ করেছেন। সেই সব তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানী কোপার্নিকাস গ্রহগুলোর গতি সংক্রান্ত তিনটে সূত্র দেন। এই সূত্র তিনটেকে আমরা বলি কেপলারের গতিসূত্র। এই তিনটে সূত্র কি? প্রথম সূত্র, আর একটা কি রয়েছে না দ্বিতীয় সূত্র, আর একটা রয়েছে তৃতীয় সূত্র। তিনটে সূত্র তিনি দেন গ্রহগুলোর গতি সংক্রান্ত। এগুলোকে বলা হয় গ্রহ এবং উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। প্রথম সূত্র কি বলছে না, সূর্যকে একটি ফোকাসে রেখে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। অর্থাৎ প্রতিটি গ্রহের কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার এবং সূর্য কোথায় রয়েছে? সূর্য রয়েছে একটা ফোকাসে রয়েছে এবং গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এটা হচ্ছে প্রথম গতিসূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে? গ্রহ এবং উপগ্রহের গতি সংক্রান্ত দ্বিতীয় সূত্র কি বলছে না, সূর্য এবং যে কোনো গ্রহের সংযোগ সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ মনে করো কোনো এক সময় গ্রহটা ছিল এইখানে, ঠিক ডেল্টা টি সময় পরে গ্রহটা গেছে এইখানে। তাহলে সূর্য এবং গ্রহের যে দূরত্ব, এই দূরত্বটা কতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে? এই ক্ষেত্রফলটা অতিক্রম করেছে কত সময়ে? না ডেল্টা টি সময়ে। আবার মনে করো কোনো এক সময়ে গ্রহটা ছিল এইখানে, ঠিক ডেল্টা টি সময় পরে গ্রহটা এসেছে এইখানে। তাহলে সূর্য এবং ওই গ্রহের মধ্যে যে দূরত্ব কতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে ডেল্টা টি সময়ে? না এইখানে এতটা দূরত্ব ডেল্টা টি সময়ে অতিক্রম করেছে। দ্বিতীয় সূত্র বলছে যে এই দূরত্ব, এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ সূর্য এবং যে কোনো গ্রহের সংযোগ সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, দুটো ক্ষেত্রফল সমান হবে। এরপরে আসি তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি বলছে? তৃতীয় সূত্র বলছে যে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ আবর্তনকাল যদি টি হয়, তাহলে টি এর বর্গটা হবে কি? সূর্য থেকে ওই গ্রহের যে দূরত্ব তার ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ টি স্কোয়ার ভেরিজাস আর কিউব হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব ইকুয়াল টু লিখতে পারি ধ্রুবক লিখতে পারি। এটা হচ্ছে কি তৃতীয় গতিসূত্র। এবার আমরা এই তৃতীয় গতিসূত্র নিয়ে একটু ইন ডিটেলসে আলোচনা করব এবং এই সূত্রের যে সমীকরণটা এটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এটা প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নেব যে সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরছে, সেই গ্রহগুলোর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের পরিবর্তন খুবই কম এবং সেই জন্য গ্রহগুলোর গতিপথটাকে আমরা প্রায় বৃত্তাকার হিসাবে ধরে নেব। যে সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরছে, এটা মনে করো সূর্য, যার ভর হচ্ছে ক্যাপিটাল এম। এর চারিদিকে যে গ্রহগুলো ঘুরছে, সেই গ্রহগুলোর গতিপথটা হচ্ছে কি বৃত্তাকার। মনে করো এম এ ভরের একটা গ্রহ, সূর্য থেকে তার দূরত্ব হচ্ছে স্মল আর এবং সে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এখন এম গ্রহের যে গ্রহটা রয়েছে,
সে যদি ভি কনস্ট্যান্ট বেগ নিয়ে যদি ঘুরে, তাহলে কি কাজ করছে না এই গ্রহের এইদিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে। সেই অপকেন্দ্র বলের মান কত হয়? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর হয়। আর এইদিকে কি কাজ করছে? এইদিকে কাজ করছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের মান কত হয়? জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই গ্রহটাকে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে গেলে কি করতে হবে? এই দুটো বল একে অপরকে ক্যান্সেল আউট করতে হবে। তাহলে ক্যান্সেল আউট যদি করে, তাহলে এম ভি স্কোয়ার বাই আর সমান কত হয়ে যাবে? জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে দুই সাইডে আমি এম ক্যান্সেল আউট করে দিলাম, আর এর সঙ্গে একটা স্কোয়ার চলে গেল, তাহলে ভি সমান কত হলো? রুট ওভার অফ জি এম ডিভাইডেড বাই আর হয়ে গেল। এটা হচ্ছে গতিবেগের রাশিমালা। ঠিক আছে, গ্রহগুলোর গতিবেগ রাশিমালা। এখন গ্রহগুলোর ব্যাসার্ধ যত কম হবে গতিবেগ তত বেশি হবে, কারণ আমরা এই রাশিমালা থেকে কি দেখতে পাচ্ছি? এই রাশিমালা থেকে দেখতে পাচ্ছি ভি ভেরিজাস 1 ডিভাইডেড বাই রুট আর, অর্থাৎ আর এর মান যত কম হবে তার গতিবেগটা তত বেশি হবে। অর্থাৎ বৃত্তাকার পথের ব্যাসার্ধ যত বড় হবে গ্রহগুলোর গতিবেগ তত কম হবে। এবার চলে আসি গ্রহগুলোর গতিপথের আবর্তনকাল ক্যালকুলেশন করি। আমরা আবর্তনকাল টি সমান কি জানি? টি সমান জানি 2 পাই আর ডিভাইডেড বাই ভি। আমি ভিটা আগেই ক্যালকুলেশন করেছি, সেটা এখানে বসিয়ে দিই। 2 পাই আর ডিভাইডেড বাই রুট ওভার অফ জি এম ডিভাইডেড বাই আর সমান কত? সমান হয়ে যাবে 2 পাই আর ডিভাইডেড বাই জি এম, উপরে হবে রুট আর। এখন দুই দিকে স্কোয়ার করে দিই। দুই দিকে স্কোয়ার করে দিলে কি হবে? টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম ইন্টু আর কিউব হয়ে যাবে। তাহলে এখান থেকে এই রাশিমালাটা হচ্ছে ধ্রুবক, এই রাশিমালাটা আমার ধ্রুবক। তাহলে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি টি স্কোয়ার ভেরিজাস আর কিউব। অর্থাৎ কেপলারের তৃতীয় গতিসূত্র আমরা প্রমাণ করতে পারলাম। এরপরে একটা জিনিস নোট ডাউন করে রাখো, নোট বলে লিখে রাখো যে টি স্কোয়ার যদি আর কিউবের সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে একটা সমান লিখতে গেলে আমাকে কি করতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক লাগাতে হবে। এখন আমি এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ লিখি। এই সমীকরণের আবার দুই দিকে আমি অবকলন করব। কি করব না? অবকলন করব। অবকলন করলে কি হবে? 2t ডিটি হবে। টি স্কোয়ারের অবকলন 2t ডিটি। কেটা আমার কনস্ট্যান্ট, কে থেকে যাবে। আর কিউবের অবকলন কত হবে? 3 আর স্কোয়ার ডিআর হবে। এটাকে কত নম্বর সমীকরণ দেব? 2 নম্বর সমীকরণ দেব। এখন 2 ভাজিত 1 করে দেব, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেব। দেখা যাক কি পাওয়া যায়। 2t ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়াল টু 3k আর স্কোয়ার ডিআর ডিভাইডেড বাই কে আর কিউব। এখানে দেখো টি একটা টি কেটে গেল, আর স্কোয়ারের সঙ্গে কিউব চলে গেল, কে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কত পড়ে থাকলো? 2 ডিটি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু 3 ডিআর ডিভাইডেড বাই আর। এখান থেকে আমরা বলতে পারি ডিটি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু 3/2 ডিআর ডিভাইডেড বাই আর। এটা আমরা বলতে পারি। তাহলে এখন দেখো এই সমীকরণের দুই দিকে 100 দিয়ে গুণ করে দিই। 100 দিয়ে গুণ করে দেব, 100 দিয়ে গুণ করে দেব। তাহলে 100 দিয়ে গুণ করে দিলে এটাও পার্সেন্টেজে হয়ে যাচ্ছে, এটাও পার্সেন্টেজে হয়ে যাচ্ছে। এখন গ্রহগুলোর যদি ব্যাসার্ধের পরিবর্তনটা যদি 1% হয়, অর্থাৎ এইটা সমান যদি 1% হয়ে যায়, তাহলে
ডিটি ডিভাইডেড বাই টি অর্থাৎ আবর্তনকালের পরিবর্তন কত হবে? আবর্তনকালের পরিবর্তন তখন হয়ে যাবে 3/2%। 3/2% হয়ে যাবে। 3/2% মানে 1.5%। অর্থাৎ ব্যাসার্ধের পরিবর্তন যদি 1% হয় তাহলে আবর্তনকালের পরিবর্তন হবে 1.5%। হয়েছে? থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।